এর আগে আমরা হিউম্যান রিপ্রোডাকশনের 4টে ক্লাস করেছি, এটা 5 নম্বর ক্লাস, মেনস্ট্রুয়াল সাইকেল। আমরা আগের দিন ঠিক মনে পড়ছে না, একটু হালকা আভাস দিয়েছিলাম কিনা ঠিক মনে নাই। যাই হোক, আমরা মেনস্ট্রুয়াল সাইকেল প্রথম থেকে শুরু করব। তবে মেনস্ট্রুয়াল সাইকেলের বেশিরভাগ অংশ আমাদের অলরেডি দেখানোই আছে, ঠিক আছে? মেনস্ট্রুয়াল সাইকেল কি, প্রথমে একটা জিনিস আমাদের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে মেনস্ট্রুয়াল সাইকেল আর ফার্টিলাইজেশন দুটো আলাদা দিক। একটা মহিলার ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে যখন তার প্রথম পিরিয়ডস হচ্ছে, সেটাকে মেনার্কি বলা হয়। আর কি মানে শুরু, মানে যেটা প্রথমবার হচ্ছে সেটাকে মেনার্কি বলা হয়। আর যখন তার পিরিয়ডস অর মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাচ্ছে, তাকে মেনোপজ বলা হয়, ঠিক আছে? বলতে বলতেই বান্দা হাজির সানিয়া। তো সেক্ষেত্রে মেনোপজ হলো, মেনোপজ মানে হলো যে তার পিরিয়ডস বন্ধ হয়ে যায়। এবার মেনোপজ দু রকমের হতে পারে, একটা টেম্পোরারি মেনোপজ, একটা পার্মানেন্ট মেনোপজ। আমরা বলেছি আফটার 45 মোটামুটি মেয়েদের ক্ষেত্রে মেনোপজ চলে আসে, মানে তখন পিরিয়ড বন্ধ হয়ে যায়। যার মানে দাঁড়ালো সে আর ওভা তৈরি করতে পারে না, তাই তো? তার মানে সে মা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেললো। মেনস্ট্রুয়েশন হচ্ছে, পিরিয়ডস হচ্ছে মানে কি, একটা ওভা আনফার্টিলাইজড অবস্থায় বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে তার পিরিয়ডস হচ্ছে না, এটার মানে এটাই দাঁড়ালো সে আর ওভা তৈরি করতে পারছে না। তার মানে হলো তার পিরিয়ডস বন্ধ হয়ে গেল। এবং 45ই কেন, ছেলেদের ক্ষেত্রে যেখানে 55 বা 60 রয়েছে তাদের স্পার্ম জেনারেশনের টাইম পিরিয়ড, সেখানে মেয়েদের ক্ষেত্রে 45 কেন? মনে হয় আমরা আগের দিন একবার আলোচনা করেছিলাম যে তার এজ সাপোর্ট করবে না এরপর বাচ্চা নেওয়ার জন্য। 45-এর পর বাচ্চা নিলে সেই মহিলাটি এমনিতেই খুব সমস্যার মধ্যে পড়বে, সঙ্গে বাচ্চাটাও সমস্যার মধ্যে পড়বে, অনেক রকমের অসুবিধার মধ্যে পড়বে। আর সেই জন্যই মনে হয় উপরওয়ালা ঠিক করেই দিয়েছে মোটামুটি এর পরে আর এটা না হয় ভালো। যাই হোক, তবে মেনোপজ আরেকবার হয়, আরেকবার নয়, আর একাধিকবার হতে পারে। যতবার প্রেগনেন্সি আসবে ততবার। কারণ আমরা এটাই বোঝাতে চাইছি যে মেনস্ট্রুয়াল সাইকেলের একটা অপোজিট সাইড হলো ফার্টিলাইজেশন। আর ফার্টিলাইজেশন হওয়ার অর্থ হলো যে সেখানে প্রেগনেন্সি আসা। তাহলে উদ্দেশ্য যদি প্রথম দিন থেকে প্রেগনেন্সি আসাই হয় বা বাচ্চা তৈরি করাই হয়, তাহলে যখন বাচ্চাটা তৈরি হয়েছে তার মানে সেই এগটা ফার্টিলাইজড হয়েছে। তাহলে এগটা যখন ফার্টিলাইজ হয়ে গেছে, তাহলে আবার পুনরায় কেন এগ তৈরি করবে? তাহলে সেই মাসগুলো বন্ধ থাকবে। তার মানে 280 দিন টাইম পিরিয়ড যখন প্রেগনেন্সি চলছে, তখন পুরোপুরি ওভিউলেশন প্রসেস বা উজেনেসিস প্রসেস সম্পূর্ণভাবে বন্ধ আছে। তার মানে কোনো এগ সিলেকশনও হয় না, কোনো এগ নিঃসরণও হয় না। তার মানে কোনো এগ গিয়ে ব্যর্থ হয়ে বাইরে বেরিয়ে আসারও গল্প নাই। তার মানে পিরিয়ডস হওয়ার কোনো গল্প নেই। তাহলে টোটাল প্রেগনেন্সি টাইম পিরিয়ড জুড়ে চলছে মেনোপজ। এছাড়াও যখন ডেলিভারি হলো, ডেলিভারি হওয়ার পর দিন কয়েক, সেটা 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। এই ব্লিডিং হওয়ার কারণ হলো যে বাচ্চাটা যার থ্রু দিয়ে মায়ের সঙ্গে অ্যাটাচ ছিল প্লাসেন্টা, সেই প্লাসেন্টাকে উবড়ে নিয়ে এসছে। একটা গরু বা মোষ যেমন গোঁজ উবড়ালে হয়, সবকিছু নিয়ে না মাটি ফাটি সব এদিক ওদিক করে, যাদের অভিজ্ঞতা আছে তারা জানে, মাটি ফাটি এদিক ওদিক করে উঠে আসে গোঁজটা না। তো প্লাসেন্টা মানুষের ক্ষেত্রে ডেসিডুয়াস প্লাসেন্টা, হিমোকোরিয়াল প্লাসেন্টা, এই ধরনের নাম সাম আছে, আমরা পড়বো। তো যখন আসে না পুরো উবড়ে নিয়ে ছিঁড়ে নিয়ে বেরিয়ে আসে, তার মানে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। আর এই যে এন্ডোমেট্রিয়ামটা যার থিকনেস অনেক মোটা হয়ে গেছিল, তা এখন পুরোপুরি ইনভ্যালিড হয়ে গেল। বাচ্চাটা জন্ম হওয়ার পর ইনভ্যালিড, ওই এন্ডোমেট্রিয়াম নিয়ে আর কি হবে? সুতরাং ওটাকে টোটাল রিলিজ করতে হবে। যদি সিজারিয়ান বেবি হয় গল্প আলাদা, সেখানে ডাক্তারবাবু গোটা ব্যাপারটাকে ক্লিয়ার করবে, তবুও পিরিয়ডস চলবে, কারণ পুরো ক্লিয়ার মানে এখানে হয় না। আর যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে তো আরোই চলবে। তাহলে তখন মেনোপজের কোনো গল্প নাই, কারণ মেনস্ট্রুয়েশন চলছে তখন। এরপর এই যে পুরোপুরি বন্ধ হয়ে গেল, মানে বাচ্চা জন্মাবার পর
এই দিন 5-6 চলার পর বন্ধ হয়ে গেল, এই বন্ধটা কিন্তু এখন 3-4 মাস থাকে, এটাও মেনোপজ। এটাকে ল্যাকটেটিং মেনোপজ বলা হয়, দুগ্ধ ক্ষরণকালীন মেনোপজ। এখানে দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করছে যে সমস্ত হরমোন, তাদের প্রভাবে এখানে প্রভাবিত হয় মেনস্ট্রুয়েশনের ঘটনাটি। কেন? কারণ এটাও মোটামুটি ঈশ্বর প্রদত্তই হয়তো ব্যাপার, যে কোলে একটা এতটুকু বাচ্চা আছে, এই বাচ্চাটাকে নিয়ে মেয়েদের কাছে পিরিয়ডস একটা হ্যাপারই বিষয় বলতে গেলে, যদিও সেটা না হলে সেটা হ্যাপার বিষয় হয়ে যাবে বলছি আমি। তো যদি আমরা সাময়িকভাবে ধরেই নিই এই 4 দিন 5 দিন একটা কষ্টকর সময়, তাহলে যদি এটা হয় তাহলে কোলে একটা এতটুকু বাচ্চা আছে, তাহলে তাকে নিয়ে পিরিয়ড হওয়া মানে একটা হ্যাপার ব্যাপার। এটা যদি বাইরে থেকে ভাবি, তা বাইরে থেকে, যদি ভিতর থেকে ভাবি, তাহলে হলো যে ক্ষত হয়েছে সেই ক্ষতটা মেরামত করতে সময় লাগবে। আর সেই সময়টাই হলো এই 4-5 মাস সময়, যেখানে আর পিরিয়ডস হচ্ছে না। মানে মা, স্তনদানকারী মা, তার ক্ষেত্রে আপাতত প্রথম 4-5 মাস 6 মাস মোটামুটি এটা ভ্যারি করে অনেক, হ্যাঁ, আর পিরিয়ডস হবে না। কারণ যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির তখন মানে ভরপাই হচ্ছে আর কি, যাকে বলে। এটা ওভারকাম করে ফেললে তারপর কিন্তু ল্যাকটেটিং ওমেন হলেও, কারণ একটা বাচ্চা জন্ম পাওয়ার পর 2 বছর ধরে মা দুধ দিতে পারে, সেটা বিষয় না, তাই বলে 2 বছর ধরে এটা চলবে না। তাহলে প্রথম 3 মাস 4 মাস এটা চলবে, তারপরে কিন্তু তার ক্ষতস্থান পূরণ হয়ে যাবে, তো আবারও নর্মাল সেই সাইকেলটা ফিরে আসবে। জিস্ট করলে যা দাঁড়ালো, মেনোপজ 2 রকমের হতে পারে, একটা পার্মানেন্ট মেনোপজ যেটা আফটার 45 হয়, আর টেম্পোরারি মেনোপজ যতবার বাচ্চা নেবে ততবার হবে। এবার যদি বছর বছর দুর্গাপুজোর মতো নাই, তাহলে বছর বছরই হবে মেনোপজ। দুটো বাচ্চার মাঝে 3 বছরের গ্যাপ রাখতে হয় আমরা শুনেছি, এবং যেটা অবশ্যই আইনত। আইনত কে মানে, ওসব কোনো ব্যাপার নেই, কিন্তু ব্যাপার হলো যে একটা মা যে ক্ষতির সম্মুখীন হয়, সেই ক্ষতিটাকে ওভারকাম করতে যে টাইম পিরিয়ড লাগে, মাকে আবার পুনরায় একটা বাচ্চা ধারণের যোগ্যতা অর্জন করতে যে সময় লাগে, সেটা 3 বছর। সেই জন্য 3 বছরের আগে বা দুটো বাচ্চার মাঝে 3 বছরের একটা মিনিমাম গ্যাপ অবশ্যই অবশ্যই থাকা উচিত। ঠিক আছে, আচ্ছা, এগুলো হলো মেনস্ট্রুয়াল সাইকেল, যার বাংলা হলো রজস্রাব চক্র। তাহলে রজস্রাব, দেখো দুই রকমের দুই রকমের সিক্রেশন হয়। রজ মানে রক্ত, আর একটা হয় যেটাকে সাদা স্রাব বলা হয়। তাহলে রজস্রাব চলছে, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলছি। কিন্তু আরেকটি ঘটনা ঘটে, যেটা নর্মালি অল্প স্বল্প হলে ইউজুয়াল, কিন্তু যদি খুব বেশি বেশি পরিমাণে সাদা স্রাব হয়, তার মানে হলো মিউকাস, লাইক মিউকাস টাইপ সাদা রঙের সিক্রেশন হবে, যেটা কিন্তু বিভিন্ন ধরনের প্রোটোজোয়াল ইনফেকশন এর কারণে হতে পারে। তাহলে অল্প স্বল্প যদি হয় সেক্ষেত্রে কোনো বিশাল জটিলতার কিছু নেই, যদি বেশি পরিমাণে হয় তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের কনসালটেশন করতে হবে, কারণ এটি একটি রোগ, এই রোগকে কিন্তু সারাতে হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এটা গেল। আরেকটা হয়, সেটা হলো মেনস্ট্রুয়াল সাইকেলের ঠিক অপোজিটে ইস্ট্রাস সাইকেল বা ঋতুচক্র। দেখো, ম্যামেলস হওয়ার একটি প্রধান শর্ত ছিল যে প্লাসেন্টাল কানেকশন, কারণ আমাদের ক্ষেত্রে মানে ম্যামেলস এর ক্ষেত্রে ভিভিপেরাস জার্মিনেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ভিভিপেরাস জার্মিনেশন জরায়ুর যদি হয়, তার মানে সেখানে প্লাসেন্টার কথা চলেই আসে। এবার বিষয় হলো যে প্রত্যেকের ক্ষেত্রে যদি মেনস্ট্রুয়াল সাইকেল চলতো, মানে আমি বলছি মানে ইঁদুর খরগোশ থেকে ছাগল গরু ভেড়া সবার যদি চলতো, তাহলে ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড হতো, কারণ সবার জন্য হাইজিন মেনটেন করার উপায় নাই, সবাই এতটাও বুদ্ধিমান নয় যে এটাকে মেনটেন করবে। তাহলে আমরা কম বেশি গরু ছাগল ভেড়া যেগুলো আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, তাদের কি কখনো আমরা দেখেছি এরকম কোনো ঘটনা ঘটে? মানে মেনস্ট্রুয়াল সাইকেলের যে বিষয়গুলো আমরা যেটুকু বুঝতে পেরেছি, মেনস্ট্রুয়েশন হয়, আমরা কখনো দেখেছি ছাগল গরু আশেপাশে তো প্রচুর স্তন্যপায়ী প্রাণী রয়েছে, কাউরি দেখেছি? কাউরি দেখিনি, কারণ তাদের চলে না, তাদের ইস্ট্রাস সাইকেল চলে। আর এর বেসিক কারণ হলো যে যাদের যদি মেনস্ট্রুয়াল সাইকেল চলতো, তারা হাইজিন মেনটেন করতে পারতো না। তুমি এখনই বলতেই পারো স্যার তাহলে শিম্পাঞ্জি পারে বলছেন, না তা হয়তো পারে না, কিন্তু তবুও মানুষের সমকক্ষ না হলেও মোটামুটি বুদ্ধি ধারণ করে তারা। হ্যাঁ, তারা হয়তো স্যানিটারি ন্যাপকিন পায় না, কিন্তু মেনটেন করার মতো হয়তো বিষয়বস্তু আছে।
সেই জন্য প্রাইমেট এবং নন প্রাইমেট দুটো গ্রুপের ক্ষেত্রে ইস্ট্রাস সাইকেল এবং মেনস্ট্রুয়াল সাইকেল দুটি আলাদা বিষয় রয়েছে। তোমাদের কাজ হলো ইস্ট্রাস সাইকেল কি, মেনস্ট্রুয়াল সাইকেল কি দুটোকে জানা, মেনোপজ কি, মেনার্কি কি এগুলো জানা, আর সবচেয়ে বড় জিনিস যেটা সেটা এখানে জানতে হবে সেটা হলো সেই গ্রাফ যেটার কথা আমরা বলেছিলাম। দেখো গ্রাফটা আমি যদি বলো আঁকছি, আর না বললে আমি মুখে মুখেই বলছি, তোমরা বই থেকে মেলাও, ঠিক আছে? সেটা হলো যে এখানে 4 রকমের গ্রাফ আমরা দেখতে পাবো, ভালো করে মন দিয়ে শুনবে। 4 রকমের গ্রাফ আমরা দেখতে পাবো। একটা গ্রাফে আমরা দেখতে পাবো যে পিটুইটারি নিঃসৃত যে হরমোন তাদের গ্রাফ, ঠিক আছে? তো সেটা দিয়ে শুরু করা হবে, যে যেখানে এলএইচ আর এফএসএইচ এর গ্রাফকে দেখানো হচ্ছে। দেখো কিছু জিনিস মেনটেন করবে। প্রথম কথা হলো ম্যাক্সিমাম বইয়েতে দেখবে 28 দিনের সাইকেলকে 4টে প্লটে ভাগ করা আছে, মানে প্রথম 7, 14, 21, 28 এইভাবে 0, 7, 14, 21 আর 28। তোমার ইচ্ছা করলে তুমি 1 থেকে 28 পর্যন্ত ভাগ করতে পারো। ইচ্ছা করলে মানে যদি তোমার ক্যাপাবিলিটি থাকে যে আমি এক্স্যাক্টলি দেখাতে পারবো যে কত নম্বর ডেটে এটা হরমোনের কেমন চেঞ্জ হতে পারে, যদি সেই কনফিডেন্স লেভেল থাকে তাহলেই করতে যাবে, উইদাউট নো পাকামি, মানে কোনো পাকামি করতে যাবে না। বোঝা গেল কি বললাম? লেভেল থাকলে অবশ্যই পাকামি করতেই পারো, কোনো অসুবিধা নেই। যে বিষয়গুলো একদম মেনটেন করতে হবে সেটা হলো, দেখো প্রথমেই একটা জিনিস মেনটেন করবে, হরমোনের গ্রাফ কখনো গ্রাউন্ড লেভেল দেবে না, জিরোতে দেবে না। কারণ হরমোন এফএসএইচ, এলএইচ হোক, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হোক, কখনো জিরো লেভেলে আসে না। সেই জন্য কখনোই দাগটাকে কোন থেকে তুলতে মানে একদম কোন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর কোন থেকে কখনো তুলবে না, তাহলে ভুল হয়ে যাবে। কিন্তু দেখো একটু গ্যাপ রেখে কিন্তু উঠছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, যখন এলএইচ এফএসএইচ এর গ্রাফ দেখানো হচ্ছে তার আগে একটা জিনিস বলি, দেখো ওভারঅল দেখবে দুটো প্লটে ভাগ করা আছে, 14, 14, 28 দুটো প্লট উপরে ভাগ করা আছে, যেখানে প্রথম ওভিউলেটরি ফেজ এবং পরে দেখবে ল্যাকটিয়াল ফেজ, মানে তোমার লিউটিয়াল ফেজ, দুটো ফেজে ভাগ করা আছে। মানে প্রথম 14 দিন আর পরের 14 দিন, যেখানে প্রথম 14 দিনের মধ্যে ওভিউলেশন সম্পন্ন হবে, তারপরে 14 দিনে কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টেরন ফর্ম হবে, ঠিক আছে? তাহলে প্রথম 14 দিনের কাজ কার? এফএসএইচ এর। তাহলে এফএসএইচ কে আমাকে উপরে রাখতে হবে, এলএইচ এর গ্রাফ যেন নিচে থাকে, এটা মেনটেন করবে। একটু আধটু এদিক ওদিক হলে অসুবিধা নাই, কিন্তু যেন কখনোই ভুল করে এলএইচ কে উপর দিয়ে এফএইচ কে নিচে নামিয়ে দিও না প্রথম 14 দিনের মধ্যে, তাহলে কিন্তু ভুলে গেল। বোঝা গেল? এইটুকু মেনটেন করতে হবে তোমাকে। এবার একটু তুললে না একটু বেশি তুলে দিলে এটা খুব বেশি মানে সেই অর্থে ঝোল পালাবে না আর কি। বোঝা গেল? এটাই মেনটেন করতে হবে। এফএসএইচ উপরে থাকবে, এলএইচ নিচে থাকবে, এখান থেকে শুরু হলো। এবার যত দিন যাবে এফএসএইচ এর লেভেল বাড়তে থাকবে, এলএইচ ও প্যারালালি বাড়তে থাকবে। এফএসএইচ যখন পিক পয়েন্টে আসছে, ভালো করে বুঝে দেখো, ভিতর মানে পিছনকার ব্যাকগ্রাউন্ডটা ভেবে দেখো। এফএসএইচ পিক পয়েন্টে আসার অর্থ হলো যে মানে সে গ্রাফিয়ান ফলিকালে কনভার্ট করছে, আর সেই মুহূর্তে জাস্ট 14 দিনের আগে দেখবে এলএইচ পিক পয়েন্টে এসছে। এলএইচ এর সবচেয়ে উপরের পয়েন্ট আছে 14 দিনের জাস্ট আগে, কারণ তখন এলএইচ সার্জ হচ্ছে, মানে অ্যান্ট্রামের মধ্যে লিকার ফলিকুলার পরিমাণটা হিউজ পরিমাণে বাড়াচ্ছে, যার মানে ওভিউলেশন হবে। তাহলে ওভিউলেশন হয়ে গেলেই এফএসএইচ এর কাজ শেষ। তাহলে এফএসএইচ এরপর থেকে নিচে চলে আসবে। এলএইচ কিন্তু দেখো 14 দিনের আগেই এফএসএইচ কে ক্রস করেছে, তাহলে ক্রস ওভার গুলো বুঝে নেবে ভালো করে, ক্রস ওভার গুলো ভালো করে বুঝে নেবে যে 14 দিনের আগেই মানে ওভিউলেশন হওয়ার আগেই এলএইচ কিন্তু এফএসএইচ কে টপকে গেছে, মানে ক্রস ওভার হয়ে গেছে, দিয়ে এলএইচ উপরে চলে গেছে, এফএসএইচ এর উপরে চলে গেছে এলএইচ, এবার নিচে নেমে আসছে। কিন্তু নিচে নেমে এলো কখনো এফএসএইচ এর নিচে আসবে না, কখন আসবে? একবারে শেষের দিকে গিয়ে, যখন সেটা মোটামুটি 26, 27 এইরকম দিন আসছে, তখন আবারও এফএসএইচ কে এলএইচ কে ক্রস ওভার করে নিচে নেমে যাবে, কারণ তোমাকে 1 নম্বর দিনে মেলাতে হবে যেখান থেকে শুরু করেছিলে। তাহলে প্রথম শুরুটা আর শেষটা যেন মিলে যায়, যেখান থেকে এফএসএইচ শুরু করছো, এলএইচ শুরু করছো, সেই দাগগুলো যেন ঠিকঠাক পয়েন্টে মিলে যায়, কারণ 28-এর পর আবার 1 নম্বর দিন আসবে, তাই না? এটাই বিষয়। তাহলে আমরা পিটুইটারি নিঃসৃত যে হরমোন আমরা বুঝে গেলাম সেটা। নেক্সট রয়েছে গ্রাফিয়ান ফলিকল থেকে এবং কর্পাস লিউটিয়াম থেকে, বা ফলিকল থেকে এবং কর্পাস লিউটিয়াম থেকে বেরোনো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের কথা একই কথা হবে। ইস্ট্রোজেন প্রথম দিকে উপরে থাকবে প্রজেস্টেরন থেকে, তাহলে সেইভাবে গ্রাফটা শুরু করবে।
এরপর দেখো ইস্ট্রোজেন আস্তে আস্তে বাড়তে বাড়তে ওই মোটামুটি যখন গ্রাফিয়াল ফলিকল পিক পয়েন্টে মানে এফএসএইচ যখন পিক পয়েন্টে তখন ইস্ট্রোজেনও পিক পয়েন্টে, তাই হওয়ার কথা। প্রজেস্টেরন তখন কিন্তু ইস্ট্রোজেনের নিচে আছে এবং এলএইচ বেড়েছে বলে প্রজেস্টেরন কিন্তু পিক পয়েন্ট ওঠে নাই। ভালো করে দেখো, এলএইচ বেড়ে গেছে কিন্তু প্রজেস্টেরন পিক পয়েন্ট ওঠে নাই। ঠিক আছে, প্রজেস্টেরন লেভেল মোটামুটি কিন্তু একটা স্যাচুরেটেড লেভেল আছে, কারণ যতক্ষণ না পর্যন্ত কর্পাস লিউটিয়াম ফর্ম করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হিসাব মতো প্রজেস্টেরন বেরোনোর তো জায়গা নেই, তাহলে কেন বাড়বে? এলএই সার্জ হচ্ছে কারণ আছে, তার কারণ ওভিউলেশন করাতে হবে, কিন্তু তাই বলে এলএইচ এর সঙ্গে সম্পর্কিত হরমোন প্রজেস্টেরন অবভিয়াসলি, কিন্তু প্রজেস্টেরনকে তখন উপরে তোলা যাবে না, কারণ প্রজেস্টেরন যেখান থেকে বের হয় সেটা হলো কর্পাস লিউটিয়াম, এখন ফর্মই করেন। তাহলে 14 দিন আগে আমি কেন কিভাবে আমি প্রজেস্টেরনকে উপরে তুলবো? হয়ে গেল। এরপর ওভিউলেশন হওয়ার সঙ্গে সঙ্গেই কর্পাস লিউটিয়াম ফর্ম হতে পারে, কিন্তু কর্পাস লিউটিয়াম কিন্তু তখনও সেই অর্থে বড় হয়নি, বড় হতে আরো 3 4 দিন 5 দিন টাইম লাগে। তাহলে সবচেয়ে বড় হবে আমরা বলতে পারি মোটামুটি 17 14 নম্বর দিনে যদি ওভিউলেশন হয়, তাহলে মোটামুটি 17 18 19 এরকম ডেটে প্রজেস্টেরনকে পিক পয়েন্টে নিয়ে আসবো। কেন সেগুলো বুঝে নেবে, এইসব গ্রাফ কিচ্ছু মাথায় নিয়ে যেতে হবে না, শুধু জিনিসগুলো বুঝে গেলে গ্রাফ তো ওখানে অটোমেটিক নেমে যাবে। বোঝা গেল? তাহলে 14 নম্বর ওভিউলেশন হলো, গ্রাফিয়ান ফলিকল থেকে ওভা বেরিয়ে গেল, যেটা পড়ে রইলো সেটা কর্পাস লিউটিয়াম। তাহলে কর্পাস লিউটিয়াম এরপর আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পর যেটা সবচেয়ে বড় দশা, সবচেয়ে বড় যেখানটাই হচ্ছে সেখানটা আমি প্রজেস্টেরন পিক পয়েন্টে দেবো। বোঝা গেল? এইবার প্রজেস্টেরনকে পিক পয়েন্টে তোলার পর আস্তে আস্তে নামাতে থাকবো, কারণ কি প্রজেস্টেরন অলরেডি খবর চলে গেছে যে ফার্টিলাইজেশন হয়নি, কারণ মেনস্ট্রুয়াল সাইকেল পড়ছি মানে আমরা বুঝেই নেবো যে ফার্টিলাইজেশন হয়নি। তার মানে তখন আবার আস্তে আস্তে যেটা গ্রাফ যেটা তোমার কর্পাস লিউটিয়াম সেটা কর্পাস অ্যালবিকান্সে করে কনভার্ট হচ্ছে আস্তে আস্তে, তাহলে প্রজেস্টেরন আস্তে আস্তে কমতে কমতে যাবে। এখানে একটা জিনিস ভাবার আছে, দেখার আছে, সেটা হলো ইস্ট্রোজেন ওই 23 24 নম্বর দিনে ঝটপট একবার উপরে উঠে আবার নিচে নেমে এসছে, মানে যেটা প্রজেস্টেরনকে উপরে মানে প্রজেস্টেরনকে থেকে উপরে গিয়ে আবার নিচে চলে আসছে। এই কারণটি বিজ্ঞানীদের কাছেও অজানা, সুতরাং আমার কাছেও জানা নয়, এখনো বিজ্ঞানীরাই বের করতে পারে নাই কেন হঠাৎ এই 23 24 নম্বর দিনে ইস্ট্রোজেন আরেকবার পিক পয়েন্টে আসে। ঠিক আছে, সুতরাং আমার কাছে আমারও জানার কোনো উপায় নেই। ঠিক আছে, এটা একটা অজানা কারণেই তোমাকেও করে রাখতে হবে যে 23 24 নম্বর দিনে ইস্ট্রোজেনকে আরেকবার বাড়িয়ে নিয়ে নিচে নামিয়ে নিতে হবে, ঠিক নিচে নামিয়ে দিতে হবে এমন ভাবে যাতে আমি 28 নম্বর দিনে গিয়ে ইস্ট্রোজেনকে উপরে নিয়ে প্রজেস্টেরনকে তলায় দিয়ে শেষ করতে পারি, কারণ 28 এর পর আবার 1। বোঝা গেল? দুটো হয়ে গেল। আচ্ছা, এরপর ডিম্বাশয়ের মধ্যে কি পরিবর্তন হয়েছিল তা মনে হয় সবচেয়ে কম দেখানো উচিত আমার এখন। কেন? কারণ আমরা গোটা ছবি এঁকে 28 দিনের সাইকেলে বুঝিয়েছিলাম। তাহলে প্রথম 14 দিনে প্রাইমারি ফলিকল থেকে গ্রাফেন ফলিকল, এবং তারপর ওভিউলেশন হয়ে যাওয়ার পর সেটা কর্পাস লিউটিয়াম, লিউটিয়ামের বড় হওয়া, তারপর ছোট হতে হতে অ্যালবিকান্স হয়ে যাওয়া, আমরা গোটাটা দেখেছিলাম। সেই জিনিসটাই প্লটে আছে সোজাসুজি, যেটা এখানে ঘুরি দেখানো হয়েছে সেটা সোজাসুজি আছে, তো সেটা দেখাবার কিছু নেই। 4 নম্বর সেটা হলো এন্ডোমেট্রিয়ামের ওয়াল। এইখানে না একটু সামান্য ভুল আছে, হ্যাঁ কেন বলছি তুমি নিজেই বিচার করে দেখো। প্রথম 4 5 দিন মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন কিন্তু এন্ডোমেট্রিয়ামের ওয়ালের থিকনেস ম্যাক্সিমাম লেভেল থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে বেরোচ্ছে। তাহলে আমি যদি প্রথম দিনে এতটা এন্ডোমেট্রিয়ামের ওয়াল রাখি, তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিনে আমরা এরকম খাঁচা এরকম টানবো না, হ্যাঁ সবসময় এরকম এরকম করে যাবো। যখনই আমরা ওভারির এন্ডোমেট্রিয়ামের ওয়াল দেখাবো না, তখনই কোনো সময় দাগ কাটবো না এরকম করে, আমরা সবসময় এরকম করে এরকম করবো, হ্যাঁ কারণ ওটা সবসময় সমান হবে না, করে এবড়ো খেবড়ো ভাবেই চলবে। তাহলে 4 দিনে যদি এতটা দেখায়, তাহলে প্রথম দিনে যদি এতটা দেখায়, তা দ্বিতীয় দিনে একটু কমাবো, তৃতীয় দিনে একটু কমাবো, চতুর্থ দিনে একটু কমাবো, আমি 5 নম্বর দিনও ধরে নিলাম যে মেনস্ট্রুয়েশন চলছে, তাহলে 5 নম্বর দিনে মিনিমামে নিয়ে আসবো। এটাই মিনিমাম, মানে এন্ডোমেট্রিয়ামে যা ছিল মোটামুটি সব বেরিয়ে গেছে, গ্রাউন্ডে রান্না, কারণ সব বেরিয়ে যায় না। আচ্ছা, সেই লেভেল থেকে এবার 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর করে বাড়াতে যাব 14 নম্বর দিন বাড়াতে যাব, 14 থেকে 17তেও যাব, কারণ 14তে ওভিউলেশন হয়েছে, আরো 3টে দিন লেগেছে অ্যাম্পুলাতে আসতে, তখনও সিগন্যাল নাই কিন্তু যে বাচ্চাটা হবে না এবার, তাহলে 17 পর্যন্ত বাড়িয়ে যাব। এই 17 18 ক্রস 17 18 পর্যন্ত তুমি বাড়িয়ে নিয়ে যাও, যদি 19 19 পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাও তাতেও কোনো কিছু এসে যাবে না, কারণ সবার তো সমান হবে না।
13 থেকে 17 যদি অ্যাভারেজ হয়, আমি যদি 17 ধরে চলি, যে ওভিউলেশন হয়েছে 17 নম্বর দিনে, তাহলে তো আমাকে 3 দিন এক্সট্রা দিতে হচ্ছে, তাহলে 20 নম্বর দিনে, তাহলে ওইখানে কোনো কিছু অসুবিধা হবে না। মোটামুটি তুমি একটা 17, 18, 19, 20 পর্যন্ত বাড়িয়ে নিয়ে গেলে, তারপর কিন্তু আর বাড়ানো যাবে না, যেটা এই বইয়ে বাড়ানো আছে, কন্টিনিউয়াসলি বাড়ানো আছে। কারণ হলো যে যখন সিগন্যালটা চলেই গেছে যে ফিউজ হয়নি, তখন কেন এন্ডোমেট্রিয়ামে গ্রোথ করাবে, যে এন্ডোমেট্রিয়ামকে আবার কালকে ভাঙতে হবে, তাই না? আমি কেন একটা শক্ত মানে প্রাচীর দেবো, যে প্রাচীরটা আমি 1 মাস পরে ভাঙবো, তাই না? আমি তো কমা সময় কিছু তৈরি করার চেষ্টা করবো। সেই রকমই জিনিস, যখন সিগন্যাল চলেই গেছে যে এন্ডোমেট্রিয়ামটাকে খুলে বাইরে বার করতে হবে, তাহলে সেই এন্ডোমেট্রিয়ামে গ্রোথ করানোর কোনো মানেই হয় না। তার মানে ওই জায়গা থেকে, মানে ওই 17, 18, 19 যা করবে করবে, ওই নম্বর দিন থেকে মোটামুটি তুমি ওইরকম একই জায়গায় মোটামুটি এরকম এরকম করে গিয়ে আবার 1 নম্বর দিনে গিয়ে হাইস্টে টিকে দেবে, ব্যাস। তাহলে ওভারিয়ান ওয়ালের যে ব্যাপার, সেটাও আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়ে দিতে পারবো, ব্যাস হয়ে গেল। এটা পরীক্ষায় আসে, 4টে একসঙ্গে আসাটা খুবই রেয়ার। জেনারেলি আসে হরমোনাল রেগুলেশন, তাদের 4টে হরমোনাল রেগুলেশন দেখাতে হবে একসঙ্গে। আর যদি ডিম্বাশয়ের পরিবর্তন দেখায়, তাহলে ডিম্বাশয়ের পরিবর্তন দেখাতে হবে। আর যদি ওভারিয়ান ওয়ালের পরিবর্তন দেখায়, তাহলে তাই দেখাতে হবে। এবার কতগুলো কথা কান খুলে শুনে রাখো। আমরা গ্রাফটা যখন দেখাচ্ছি তখন দুটো ফেজে ভাগ করে দেখাচ্ছি, কিন্তু যখন ওভারির পরিবর্তন দেখানো হচ্ছে, বইয়ে লেখা হচ্ছে, আর যখন এন্ডোমেট্রিয়ামের ওয়ালের পরিবর্তন দেখানো হচ্ছে, তখন 4টে করে পয়েন্ট আছে, 4টে করে পয়েন্ট দিয়েছে। সেই পয়েন্ট গুলো ধরে যদি তুমি বিচার করো, তাহলে অপশন ডি তে যে পয়েন্ট আছে না, একবার নিজে নিজে দেখে নাও ভালো করে, অপশন ডি তে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা দিয়ে শুরু করলে ভালো হয়। কিসে বলছি? ওভারির যে পরিবর্তন 28 দিনের চক্রে, ওভারির কি পরিবর্তন হচ্ছে, মানে ডিম্বাশয়ের পরিবর্তন, আর 28 দিনের চক্রে এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন, এই দুটো পরিবর্তনই দেখো একবার বইতে, দেখবে অপশন ডিটা প্রথম দেখো। কারণ কি, আমরা ডে 1 থেকে লিখি, তো আমরা তো ডে 1 থেকে লিখি। কেন বলছি, আমি ওরকম লিখতে বলিনি তোমাকে, আমি তোমাকে দেখতে বলছি, লেখাটা এক্স্যাক্টলি যা আছে তাই হবে। পয়েন্ট গুলো যেরকম ভাবে সাজানো আছে সেরকম ভাবেই তোমাকে পয়েন্ট সাজাতে হবে, কিন্তু আমি ডি থেকে একবার দেখে নিতে বলছি, তাহলে হিসাবটা তোমার কাছে মিলে যাবে। দেখো, আমরা ডে 1 কখন বলি? যখন পিরিয়ড শুরু হলো। দেখো সবারই অপশন ডি তে পিরিয়ড শুরু হওয়ার ব্যাপারটা বলা আছে। প্রথম ডি দেখো, দেখো দুটোতেই, মানে ওভারির পরিবর্তন এবং ডিম্বাশয়ের পরিবর্তন, মানে ইউটেরাসের পরিবর্তন, সরি, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন আর ওভারির পরিবর্তন, দুটোতেই দেখো ডি পয়েন্টে মেনস্ট্রুয়েশনের কথা বলা আছে। ডি এর পরে এতে এসো, তারপরে বি তে যাও, তারপরে সি তে যাও, দেখো মিলে যাবে সব। প্রথম ডি দেখো, তারপরে এ আসো, তারপরে বি আসো, তারপর সি তে যাও, দেখো আমাদের 28 দিনের সাইকেলে মানে পর পর মিলবে। কিন্তু যদি তুমি বি থেকে শুরু করো না, প্রথম মেলাতে পারবে না, কারণ ডে 1 অনুযায়ী মিলবে না ওটা। এটা তোমার বোঝার জন্য বলছি, তুমি বুঝে নেবে কিন্তু লিখবে না, লিখবে বইয়ে যেমন করে আছে, কারণ এই 4টে পেজই পরপর লিখতে হয়। বোঝা গেল আমার বোঝার না? বুঝতে পেরেছি। তাহলে ডি পয়েন্টটাই মেনস্ট্রুয়েশনের কথা বলা আছে। আমরা যেহেতু ডে 1 থেকে শুরু করি, তাহলে মেনস্ট্রুয়েশনের ব্যাপারটা প্রথম দিকে দেখবে দেওয়া নাই, ডি নম্বর পয়েন্টে দেওয়া আছে। তাহলে প্রথমে ডি করবে, তারপরে এ, তারপরে বি, তারপর সি, যেমন পয়েন্ট আছে তেমন পয়েন্ট লিখবে। ক্লিয়ার? ব্যাস। কখনো ডিম্বাশয় আসে, কখনো ওভারির পরিবর্তন আসে, মানে ওভারি মানে তো ডিম্বাশয় হয়ে গেল, কখনো ডিম্বাশয়ের পরিবর্তন আসে, কখনো এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন আসে, আর কখনো হরমোনাল রেগুলেশনের পরিবর্তনটা আসে, মানে হরমোনের যে পরিবর্তনটা আসে। আর খুব কপাল খারাপ হলে 4টে একসঙ্গে আসবে, তখন সিঙ্ক্রোনাইজ করে 4টে যেন একই গ্রাফে দেখানো যায়, সেইভাবে গোটা খাতাটা নিয়ে ব্যাপারটাকে করবে। ঠিক আছে? মেনস্ট্রুয়াল সাইকেল মোটামুটি আর কিছু নেই। এরপর ফার্টিলাইজেশন, আসল গল্প, মানে সেই বিয়ে বাড়ি যার জন্য এত প্রিপারেশন হলো, তাই না? এটাই তো আসল উদ্দেশ্য ছিল, এত কিছু পড়ার আসল উদ্দেশ্য এটা, যে ফার্টিলাইজেশন। মন দিয়ে শুনতে হবে, কারণ ফার্টিলাইজেশন নিজে একটা 3 অথবা 4 নম্বরের কোশ্চেন, ফার্টিলাইজেশনের ভিতরে আরো 3টে 3 নম্বরের কোশ্চেন আছে, বুঝা গেল? ফার্টিলাইজেশন নিজে একটা 3 অথবা 4 নম্বরের কোশ্চেন, আর ফার্টিলাইজেশনের ভিতরে আরো তিনটে 3 নম্বরের কোশ্চেন আছে। সুতরাং খুব ভালো করে মন দিয়ে শুনবে গোটা ফার্টিলাইজেশনের গল্পটা। প্রথমেই দেখো,
প্রথমে রাফলি যদি আমরা একবার, মনে হয় আঁকার দরকার নাই, তবুও জাস্ট আচ্ছা, একটা ফার্টিলাইজেশনের ক্ষেত্রে প্রথমে যে ঘটনাটি ঘটে সেটা আমরা জানি, সেটা হলো গ্যামেটোজেনেসিস, তাই তো? গ্যামেট ফর্মেশন হয়। আচ্ছা, এটাকে সরি না যেমন, তাহলে প্রথম গ্যামেট ফর্মেশন হয়। ওকে, তাহলে গ্যামেটোজেনেসিসে তখন ফার্টিলাইজ, দেখো ভালো করে লেখার কিছু ব্যাপার স্যাপার আছে তো। দেখো গ্যামেটোজেনেসিস তো আমরা অনেক আগে পড়ে চলে এসেছি, সুতরাং তোমাকে যখন হিসেব লিখতে দেবে, অবভিয়াসলি একটা সাধারণ ভাবে তোমাকে যদি গাইড না করা হয়, তুমি গ্যামেটোজেনেসিসের কোনো কথাই উল্লেখ করবে না, ফট করে আরম্ভ করে দেবে ফার্টিলাইজেশন। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে ফার্টিলাইজেশন হচ্ছে, তার মানে ফার্টিলাইজেশন যদি আমাকে লিখতে হচ্ছে, তার মানে আমাকে গ্যামেটোজেনেসিস অ্যাটলিস্ট পয়েন্ট একবার ছুঁয়ে দেওয়া উচিত, যে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট তৈরি হলো। এবার মেলের ক্ষেত্রে বলে দেবে পুরোপুরি গ্যামেট তৈরি হলো, কিন্তু ফিমেলের কিন্তু পুরো গ্যামেট তৈরি হলো না, সেকেন্ডারি উসাইড হিসাবে রিলিজ করলো, যাকে আমরা গৌণ পরডিম্বাণু বলি। মানে সেখানে আর একটি মিওসিস এখনো বাকি আছে ফুলফিল হতে, তাই তো? চলো, এই দুটোকে উল্লেখ করে আমাদের লেখা শুরু হবে। তাহলে তোমার প্রথম কাজ হলো যে গ্যামেটোজেনেসিস ব্যাপারটা পরীক্ষার ক্ষেত্রে উল্লেখ করে দিতে হবে, যদি তোমাকে গোটা নিষেক প্রক্রিয়া লিখতে দেয়। নেক্সট নেক্সট হলো ইনসেমিনেশন। ইনসেমিনেশন, এই প্রসেসটাও আমরা সবাই জানি, যে ভ্যাজাইনাল রিজিয়নে এসে স্পার্মকে পড়া, স্পার্মের রিলিজ করা বা সিমেন রিলিজ করা। সিমেন হলো 90% কন্টেন্ট, আর এখানে মাত্র 10% কন্টেন্ট হলো স্পার্ম। এই যে 10% কন্টেন্ট রয়েছে অ্যাজ এ স্পার্ম, এরা কিন্তু ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকে, এদেরকে অ্যাক্টিভেট করতে হয়। কি জন্য? কখন হলো ইনঅ্যাক্টিভেশন? যখন এপিডিডাইমিসে ছিল। এখন যারা পড়ে নাই তারা বুঝতে পারবে না যে এপিডিডাইমিস আবার কি। আচ্ছা, সেটা হলো টেস্টিসের ওপরে সেই হুডের মতো স্ট্রাকচারটা। সেই এপিডিডাইমিসে যখন ছিল, তখন শুক্রাণুর বাইরের দিকে, গোটা স্পার্মের বাইরের দিকে একটা গ্লাইকোপ্রোটিনের লেয়ার তৈরি হয়েছিল। কি জন্য? ফর প্রোটেকশন। কেন? কারণ ফিমেল ভ্যাজাইনাল রিজিয়নে যদি ডাইরেক্ট এসে পড়ে, তাহলে অ্যাসিডিক মিডিয়ামে এসে তা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। কারণ সিমেনের কন্টেন্ট হতে পারে বেসিক, কিন্তু এসএসি বেসিক কন্টেন্টটা যতক্ষণ সে নিউট্রালে কনভার্ট করাতে পারবে, ততক্ষণ পর্যন্ত স্পার্ম নষ্ট হয়ে যাবে, বা অনেক স্পার্ম নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? সেই কারণের জন্যই একটা এক্সট্রা প্রোটেকশন অবশ্যই স্পার্মের বাইরে দিতে হয়েছে। বোঝা গেল কারণটা কি? ফিমেল ভ্যাজাইনাল রিজনের পিএইচ অ্যাসিডিক বলা আছে, আর তার কারণটা আমি বলেছি কিনা ঠিক মনে নাই, ফর জাম প্রোটেকশন। ফিমেল ভ্যাজাইনাল রিজিয়ন যেহেতু মোটামুটি ওয়েটি কন্ডিশনে থাকে, সেই জন্য সেটা সবসময় ইনফেকশনের একটি সম্ভাবনা থেকেই যায়, যা মেলদের ক্ষেত্রে হয় না। মেলদের ক্ষেত্রে ড্রাই অবস্থায় থাকে, সেই জন্য মেয়েদের ক্ষেত্রে ইনফেকশন কম, সরি ছেলেদের ক্ষেত্রে ইনফেকশন কম হয়। আর মেয়েদের ওয়েটি কন্ডিশনে থাকে বলে ইনফেকশন বেশি হয়। আর সেই কারণের জন্যই ফিমেল ভ্যাজাইনাল রিজনের পিএইচ কে অ্যাসিডিক করা আছে। এবার এই অ্যাসিডিক মিডিয়ামের মধ্যে এসে যখন স্পার্ম গুলো পড়ছে, ডাইরেক্টলি কিন্তু তারা নষ্ট হয়ে যাওয়ার কথা, কারণ সিমেনের একটু সময় লাগবে গোটা বিষয়টাকে নিউট্রালাইজ করতে। আর সেই জন্য এপিডিডাইমিসে থাকাকালীন গোটা স্পার্মের বাইরে দিকে একটি গ্লাইকোপ্রোটিনের কোটিং লাগানো আছে, যাতে এসে এসেই নষ্ট না হয়ে যায়। ঠিক আছে? আর সেই সুবিধাটাই এখানে পাবে অ্যাসিডিক মিডিয়ামে এসে। মানে অ্যাসিডিক মিডিয়াম, ফিমেল ভ্যাজাইনাল রিজিয়নের অ্যাসিডিক মিডিয়াম, এখানে বলতে পারো সেই সাপে বর হওয়ার মতো ব্যাপার হবে। কেন? কারণ যে কোটিংটা ওখানে তৈরি করেছিল, সেই কোটিংটা নষ্ট করবে অ্যাসিডিক মিডিয়াম। তা করতে করতে তাকে নিউট্রালে কনভার্ট করে দেবে। বোঝা গেল? না হলে গ্লাইকোপ্রোটিনের লেয়ারটাকে দিয়েছিল, তার সারাবেগে ছাড়ানোর জন্য কিছু একটা চাই, আর সেটা ফিমেল ভ্যাজাইনাল রিজনে পেয়েছে। বোঝা গেল? গোটা ঘটনাটিকে বলা হয় ক্যাপাসিটেশন।
এই শুধুমাত্র ক্যাপাসিটেশন মানে শুক্রাণুর মানে অ্যাক্টিভ করার প্রসেস, এটি 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। শুধুমাত্র ক্যাপাসিটেশন। স্পার্ম ফিমেল ভ্যাজাইনাল রিজনের মধ্যে 72 ঘন্টা বাঁচতে পারে, সেখানে এক্সটার্নাল মিডিয়ামে 24 থেকে 48 ঘন্টা। এবার বিষয় আছে, ভালো করে বুঝবে। সেটা হলো, আমরা যখন ফিমেল ভ্যাজাইনাল রিজনকে মানে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারকে পড়িয়েছিলাম, তখন আমরা ইউটেরাসের সঙ্গে ভ্যাজাইনাল রিজনের যে অ্যাঙ্গেল সেটাকে দেখিয়েছিলাম, মোটামুটি একটা অ্যাঙ্গেলকে দেখিয়েছিলাম। বাচ্চা নেওয়ার জন্য আমরা টাইম পিরিয়ডের কেসগুলো মোটামুটি বুঝেছি অনেকটা, আরো বুঝবো নেক্সট চ্যাপ্টার থেকে। তাহলে সেই টাইম পিরিয়ডটা একটা ফ্যাক্টর রয়েছেই। এবার 24 ঘন্টার টাইম পিরিয়ডে কি কোনো ফ্যাক্টর আছে যা ফার্টিলাইজেশনকে সাহায্য করতে পারে? হ্যাঁ আছে। কেন বলছি, দেখো, এই যে ফিমেল ভ্যাজাইনাল রিজনের সঙ্গে ইউটেরাসের যে অ্যাঙ্গেলটা দেখলেন, সেটা দেখে বুঝতে পারছো যে যে ইনসেমিনেশনটা হবে সেই ইনসেমিনেশনটা ধরো 2 থেকে 3 ml মোটামুটি। এবার যদি ইনসেমিনেশন হওয়ার পর ক্যাপাসিটেশন হতে মোটামুটি 6 ঘন্টা টাইম লাগে, স্পার্মের অ্যাক্টিভেশন হতে 6 ঘন্টা টাইম লাগে, ক্যাপাসিটেশন ঘটনাটি 6 ঘন্টা টাইম পিরিয়ড। ধরো ধরো সাপোজ আমি বলছি যে দুপুর 2টোর সময় ধরো তাদের ফিজিক্যাল রিলেশন হয়েছে, এরপর নিশ্চয়ই সে 6 ঘন্টা শুয়ে থাকবে না। এবার উঠে দাঁড়ানো মানেই হলো, একদম প্লেন কথা যেটা বুঝবে ভালো, উঠে দাঁড়ানো মানেই হলো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য সেই সিমেন্ট রিলিজ করে যাবে, বেরিয়ে চলে আসবে, সোজা কথায়। তাহলে থাকতে পারলো কই, সিমেন্টের সঙ্গে স্পামও নিশ্চয়ই বেরিয়ে চলে আসবে অনেকটাই। তাহলে ফিমেল ভ্যাজাইনাল রিজনের মধ্যে 6 ঘন্টা কাটানোর সময় পেল না, এটা অবশ্যই একটি বাচ্চা না আসার কারণ হতে পারে। তাহলে যদি রাত্রের দিকে ফিজিক্যাল রিলেশন হয়, তাহলে সে কিন্তু মোটামুটি একটা টাইম পিরিয়ড, 6 ঘন্টার টাইম পিরিয়ড কিন্তু পাবে, যা শুক্রাণুকে অ্যাক্টিভ করতে পারবে। বোঝা গেল কথাটার মানে? তাহলে সেক্ষেত্রে এই গ্লাইকোপ্রোটিনের লেয়ারটা যখন ছাড়াবে কে? ফিমেল ভ্যাজাইনাল রিপিএস। এবার যখনই গ্লাইকোপ্রোটিন লেয়ারটা ছাড়বে না, তখনই সিমেনে থাকা ক্যালসিয়াম তার ভেদ্যতা বৃদ্ধি পাবে। স্পার্মের যে মেমব্রেন আছে, স্পার্মের মেমব্রেনের উপর থেকে গ্লাইকোপ্রোটিন সরলে স্পার্মের মেমব্রেনের পারমিয়াবিলিটি বা ভেদ্যতা বৃদ্ধি পাবে, তার প্রতি ক্যালসিয়ামের প্রতি। ফলে সিমেনে থাকা ক্যালসিয়াম বা এখন ফিমেল ভ্যাজাইনাল রিজনে থাকা ক্যালসিয়াম তা স্পার্মের মধ্যে ঢুকতে শুরু করবে। ফলে কি হবে? স্পার্মের মোটিলিটি পাওয়ার ফিরে আসবে। কেন বলছি? কারণ আমরা দেখেছিলাম বা এখনো পর্যন্ত যা পড়েছি তাতে আমরা মোটামুটি জানি, একটু একটু যদি মনে থাকে, ক্যালসিয়াম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ন যারা মাসেল মুভমেন্টে হেল্প করে, মাস্কুলার মুভমেন্টে হেল্প করে। আর এখানে তো সেই মাইক্রোফিলামেন্টই আছে, সুতরাং তাদের মুভমেন্টের জন্য ক্যালসিয়াম আয়নের প্রয়োজন আছে। আর সেই ক্যালসিয়াম আয়ন এতক্ষণ পর্যন্ত ঢুকতে পারে নাই কারণ গ্লাইকোপ্রোটিন ছিল। যেমনি গ্লাইকোপ্রোটিন নষ্ট হলো, ক্যালসিয়াম ঢুকে গেল, ক্যালসিয়াম ঢুকলেই লেজ নাড়াতে শুরু করলো। এই গোটা ইনসেমিনেশন থেকে লেজ নাড়ানো পর্যন্ত এই ঘটনাটিকে 6 ঘন্টা টাইম লাগে, যাকে আমরা বলি ক্যাপাসিটেশন। বোঝা গেল? এটা তোমাকে 3 নম্বরে একটু গুছিয়ে লিখতে হবে, নোট তো পাঠিয়ে দিচ্ছি অথবা দেবো, সুতরাং সেখান থেকে লিখে দেবে ক্যাপাসিটেশন কি। ঠিক আছে? ক্যাপাসিটেশন হতে 6 ঘন্টা সময় লাগলেও একে মানে এই স্পান গুলো দৌড়ে অ্যাম্পুলাতে পৌঁছাতে মাত্র মিনিট 5 টাইম লাগবে। তার মধ্যে পাওয়ার, এদিকে যাবো না, এদিকে যাবো। তার মধ্যে পাওয়ার স্ট্রোকের কেস আছে, আমরা তো জানি না, যে ঝাপটা মারা, না থাবড়া মারা, এরকম করে করে সিলিয়ার এরকম থাবড়া গুলো দেখেছি আমরা। তার মানে এখানে অ্যাক্টিভেট হতে 6 ঘন্টা টাইম লাগতে পারে, কিন্তু এখান থেকে এখানে পৌঁছাতে মাত্র মিনিট 5 টাইম লাগবে। তার মধ্যে এই যত স্পাম আছে সব, এবার সবাই কি পৌঁছাবে? না, সবাই তো পৌঁছাতে পারবে না, আমরা জানি। আমরা যদি 10 কোটি স্পাম ধরে চলি এখান থেকে, 7-8 কোটি পৌঁছে যাবে, বাকিরা মাঝপথে হাঁপিয়ে যাবে, কেউ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খেয়ে নেবে, কেউ সিলিয়াতে আটকে যাবে, এসব কেস হবে। এবার প্রশ্ন হতে পারে যে যারা আটকে গেল, যারা থেমে গেল, তাদের কি হবে? সব ডাইলিউট করে দেবে, দিয়ে অ্যাবজর্ব করে দেবে।
কোনো চাপ নাই, তাদেরকে সবাইকে নষ্ট করে অ্যাবজর্ব করে নেবে। আর যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, তা তো এমনিতেই তো ফ্যাগোসাইটোসিস মিলেই খেয়ে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? এরপর আমরা চলে আসবো ডাইরেক্টলি অ্যাম্পুলাতে। অ্যাম্পুলাতে যে ঘটনাটি ঘটবে, ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন বোঝার আগে কি বুঝতে হবে আমাকে? আমাকে বুঝতে হবে সেকেন্ডারি উসাইটকে, যেটা ওভিউলেশন হয়েছিল। তাহলে ওভিউলেশন হয়েছে, ওভিউলেশন হওয়ার পর এখানে এসে পৌঁছাচ্ছে, 3 দিন ধরে গড়িয়ে গড়িয়ে এসে পৌঁছাচ্ছে সেকেন্ডারি উসাইট। তাহলে সেকেন্ডারি উসাইটের স্ট্রাকচারটা একবার দেখবো। হ্যাঁ, দেখো, এটা যদি আমরা বলি উপ্লাজম, মানে সাইটোপ্লাজম, উসাইটের সাইটোপ্লাজমকে উপ্লাজম বলা হয়। তাহলে এটা হিসাব মতো প্লাজমা মেমব্রেন, কিন্তু এখানে তো প্লাজমা মেমব্রেন লেখা হয় না, এখানে লেখা হয় ভাইটালাইন মেমব্রেন। ভাইটালাইন মেমব্রেন, এটা কিন্তু হিসাব মতো তুমি লিখবে না, আমি তোমাকে বোঝানোর জন্য বলে রাখছি, এটা অ্যাকচুয়ালি প্লাজমা মেমব্রেন যেমন হয়, বা ওই পিএলপি স্ট্রাকচার যেমন হয় আর কি, সেরকমের প্লাজমা মেমব্রেন। এর ভিতরে কিন্তু নিউক্লিয়াস নাই, ভালো করে বুঝে রাখবে। এর ভিতরে কখনো এন বসিয়ে দেবে না। এন বসানোর অর্থ হলো নিউক্লিয়াসকে তুমি লিখে দিয়েছো, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে না, কারণ মেটাফেজ 2 এ আটকে আছে। মেটাফেজ 2 এ কি নিউক্লিয়াস থাকতে পারে? ক্রোমোজোম থাকবে, কারণ নিউক্লিয়াস আর ক্রোমোজোম দুটো অল্টারনেটিভ ফেজ। আমরা ক্লাস 11-এ মোটামুটি ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ডিভিশনাল ফেজে থাকে ক্রোমোজোম আর ইন্টারফেজে থাকে নিউক্লিয়াস। তাহলে এটা যখন ডিভিশনাল ফেজই রয়েছে, আমি নিউক্লিয়াস দেখাতে পারি না। তাহলে সেই অর্থে আমার যেটুকু করা দরকার, একটা ক্রোমোজোম দিয়ে দেখাতে পারো, অসুবিধা কিছু নাই। সেটা হলো এইরকম করে মোটামুটি দেখিয়ে রাখবে, এটা বোঝানোর জন্য যেখানে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম আছে, ব্যাস এইটুকু বোঝালেই হবে তোমার। ঠিক আছে, এটা উপপ্লাজম হয়ে গেল। আর কি আছে ভিতরে? না, প্রচুর পরিমাণে কর্টিক্যাল গ্র্যানিউলস বলে এক ধরনের গ্লাইকোপ্রোটিনের দানা আছে। কর্টিক্যাল গ্র্যানিউলস, এগুলোকে বলা হয় কর্টিক্যাল গ্র্যানিউলস। হ্যাঁ, এগুলো গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। ওকে, এগুলো ভেতরে প্রচুর আছে, ভেতরে প্রচুর আছে। ক্লিয়ার? এই মোটামুটি উপপ্লাজমে আছে। এইবার এর বাইরের দিকে একটু ফাঁকা জায়গা দিয়ে, মোটেই ফাঁকা জায়গা নয়, এখানে একটা লিকুইড আছে, নেক্সট লেয়ার রয়েছে, যার নাম জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা, ওই জেডপি বলা হয়, যেখানেই আমরা ওই জেডপি3 প্রোটিনের কথা বলেছিলাম। মানে যদি আমরা একটু জাস্ট বোঝানোর স্বার্থে আমরা যদি একটু আঁকি, ধরো এইরকম একটা ছবি আঁকছি, যা বোঝানোর জন্য যে এই যে রিজিয়নটা, তার স্পার্মের মাথায়, অ্যাক্রোজোমের মাথায় একটা অংশ আছে, তার সঙ্গে এটা অ্যাডজাস্টেবল, যাইসে লাগতে পারে। এবার যেটা সব জায়গাতেই আছে, এরকম থাকে না, তুমিও এরকম আঁকবে না, আমি বোঝানোর জন্য আঁকছি। আঁকলেও অসুবিধা কিছু হবে না আশা করি। এবার বলা যায় না তো, মানে বদ্দা, বোঝা গেল কি বললাম? তার মানে মোদ্দা কথায় দাঁড়ালো, যখন একটি স্পার্ম আসবে, স্পার্মের মাথায় যে অ্যাক্রোজোম আছে, ধরো এটাকে অ্যাক্রোজোমকে আমি আলাদা করে করলাম, দিয়ে এখানে যা যা আছে দিয়ে লেজটা বার করলাম, আমি অত মন দিয়ে আঁকছি না। তাহলে এটা যদি অ্যাক্রোজোম হয়, তাহলে অ্যাক্রোজোমের মাথাতেও এই রিসেপ্টরটা আছে, যা ওই জোনা পেলুসিডা, ওই মানে জোনা পেলুসিডা ওই জেডপি3 প্রোটিনের সঙ্গে ও কি বলবো, পরিপূরক আর কি, হ্যাঁ, কমপ্লিমেন্টারি, জুড়তে পারে। জোনা পেলুসিডায় যেটা আছে সেটাকে বলা হয় ফার্টিলাইজিন, আর স্পার্মের মাথায় যেটা আছে সেটাকে বলা হয় অ্যান্টি ফার্টিলাইজিন। পরীক্ষা ভীষণ পপুলার কোশ্চেন, ফার্টিলাইজিন এবং অ্যান্টি ফার্টিলাইজিন কি? সি আর্চিন এর দেহে প্রথম দেখা যায়, মানে তাদের ক্ষেত্রেই প্রথম এটা লক্ষ্য করা যায়, এবং পরবর্তীকালে অবশ্যই হিউম্যান বিংস এর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওকে, তাহলে এখানে এইদিকে তো নাই ওভাটা, ধরে নিলাম এদিকে ওভা আছে, তাহলে ওভার গায়ে ফার্টিলাইজিন ডাকছে স্পার্মকে যে এইদিকে আয়, এটা একটা কেমোট্যাকটিক মুভমেন্ট। তাহলে স্পার্ম ওইদিকেই ছুটছে, কারণ এখানে একটা কেমোট্যাকটিক মুভমেন্ট আছে, যেই মুভমেন্টের জন্য যাচ্ছে। এখানে ফার্টিলাইজারের সঙ্গে অ্যান্টি ফার্টিলাইজারের যে ব্যাপারটা রয়েছে, এই জন্যই স্পার্ম ওইদিকে যায়। সব স্পার্মই ঝুলছে, কে কে লাগবে, কম্পিটিশন চলছে। এবার এই যে হিউজ পরিমাণে কম্পিটিশন যাওয়ার পথে 5 মিনিটে হয়,
এবং লড়াই করাতেও হয়। এই কম্পিটিশনে কিন্তু ঠিক হয়ে যায় যে বেস্ট স্পাম কারা আছে, মানে শুধু বেস্ট নয়, মানে বেস্ট অফ দ্য বেস্ট কারা আছে, বোঝা গেল? কারণ এখানে খুব ভালো কোয়ালিটির একটি স্পাম দিয়ে ফিউজ করানো হবে। তুমি প্রশ্ন রাখতে পারো যে স্যার তাতেও তো অনেক রকমের ডিসেবিলিটি দেখা যায় বাচ্চাদের। হয়তো দেখা যাচ্ছে যে সেই পুরুষটার ক্ষেত্রে বেশিরভাগ ম্যাক্সিমাম স্পার্মই সব ডিফেক্টিভ স্পার্ম আছে, ওই তাদের মধ্যেই কেউ একজন ফিউজ করে দিয়েছে। নর্মালি এটা হয় যে একটার ক্ষেত্রে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন যদি স্পার্ম হয়, তার যদি কম বেশি কোয়ালিটি ডিফারেন্স থাকে, তাহলে যারা সবচেয়ে কমা পার্টি তারা আগে আটকাবে, তারপরে যারা ভালো তারা সবাই যাচ্ছে গিয়ে পৌঁছাচ্ছে, লড়াই করতে করতে হাঁপিয়ে যাবে, যারা খুব ভালো তাদের মধ্যে কেউ একজন ফিউজ করবে। গোটা প্রসেসটা এই কারণের জন্যই চালানো, যাতে এই কোয়ালিটি নির্ধারণ হয়, আর কিছু না। মানে এটা জাস্ট তোমাদের ঠিক একই পরীক্ষার লেভেলের মতো তুলে নিয়ে যাওয়া, যে মাধ্যমিক দাও ভালো রেজাল্ট করো, উচ্চ মাধ্যমিক দাও ভালো রেজাল্ট করো, তারপরে গ্রাজুয়েশন করো ভালো রেজাল্ট করো, মাস্টার ডিগ্রি করো ভালো রেজাল্ট করো, দিয়ে চাকরি করো। তাহলে এতগুলো ফিল্টারে যখন ছেঁকেছি নিশ্চয়ই ভালো ছেলে হবে। এবার যদি 2 নম্বরে দিয়ে হয় তাহলে মরে যাবো। কিন্তু প্রসিডিওরটা তো এই কারণের জন্যই। তাহলে এখানেও সেম প্রসিডিওর, বারবার ফিল্টার অ্যাড করা হয়েছে যাতে লড়াইকে দিতে হয়, লড়াই দিয়ে ভালো কেউ কেউ ইউজ করবে, ন্যাচারাল ব্যাপার, ডারউইন তো তাই বলে গেছে। চলো বাদ দাও। এই জোনা পেলুসিটা অ্যাকচুয়ালি কি? কোন সেল দিয়ে ঘেরা মেমব্রেন না। জোনা পেলুসিটা হলো গ্লাইকোপ্রোটিনের একটা মেমব্রেন, জাস্ট লাইক প্লাজমা মেমব্রেন। জোনা পেলুসিডা কিন্তু মেমব্রেন, সেল দিয়ে তৈরি লেয়ার না। এটা ভালো করে এগুলো মাথায় ঢুকিয়ে নেবে যে জোনা পেলুসিডা কিন্তু একটা মেমব্রেন, ও কিন্তু সেল দিয়ে তৈরি লেয়ার না, ঠিক আছে? তাহলে মাঝের স্পেসটাকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। যেহেতু ভাইটালাইন মেমব্রেনের বাইরের দিকে আছে, তাই তাকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। ওকে, তাহলে একদম ভিতরে আছে ভাইটালাইন মেমব্রেন, মন দিয়ে শুনবে। তারপর রয়েছে পেরিভাইটালাইন স্পেস, এই স্পেস ফাঁকা থাকে না, একটা লিকুইড থাকে। যে পেরিভাইটালাইন স্পেসে লিকুইড আছে, যে লিকুইডের মধ্যে সোডিয়াম এবং ক্যালসিয়াম আছে যথেষ্ট পরিমাণে, যখন এখানে একটা স্পার্ম ঢুকে যায়, তখন এই লিকুইডটা ভিতরের কর্টিক্যাল গ্র্যানিউলস এর সঙ্গে অ্যান্টিপোর্টে যাওয়া আসা করে। মানে পেরিভাইটালাইন স্পেস থেকে ওরা ভেতরে যায়, আর ভিতর থেকে ওরা বাইরে আসে, যা শব্দা সাঁতরার বইয়ে নাই। সেজন্য একটু মন দিয়ে শুনতে বলছি, ঠিক আছে? তাহলে এখানে পেরিভাইটালাইন স্পেস ফাঁকা নয়, একটি লিকুইড আছে, যে লিকুইডের মধ্যে ক্যালসিয়াম এবং সোডিয়াম বেশ ভালো পরিমাণে আছে, হয়ে গেল। এরপর আর জোনা পেলুসিডা তো বলে দিয়েছি রিসেপ্টর প্রোটিন আছে, যার জন্য স্পাম গুলো আটকায়। এর বাইরের দিকে যেটা রয়েছে সেটা হলো কি দিয়ে যা কি, সেটা হলো করোনা রেডিয়েট। এই করোনা রেডিয়েটার থিকনেস কিন্তু এ তো সেল, করোনা রেডিয়েটার প্রত্যেকটা গোল হলো সেল, তাহলে এটা কিন্তু সেলের লেয়ার। বাকি দুটো মেমব্রেন বলেছি, কিন্তু 3 নম্বরটা কিন্তু বলেছি সেলের লেয়ার। তাহলে এর থিকনেস কিন্তু অনেক বেশি। এটা এখন চালিয়ে যাও, গোটা গোলটা তোমাকে মনে মনে করে নিতে হবে, আমি করবো না, ঠিক আছে? এরকম করে রয়েছে করোনা রেডিয়েটা। তাহলে ক্যাপাসিটেশন হয়ে গিয়েছিল, স্পার্ম এখান থেকে মুভ করে অ্যাম্পুলাতে চলে এসেছিল। এরপরে যেটা হবে সেটা হলো কর্টিক্যাল রিয়াকশন। কিন্তু তোমরা এটা লিখবে না, আমি লিখে একবার মুছলাম। কেন? কারণ আমি লিখবো একটা অন্য জিনিস, সেটা হলো পলিস্পার্মি প্রিভেনশন। পলিস্পার্মি ব্যাপারটা কি? যদি একটা এগ একাধিক স্পার্ম দিয়ে ফিউজ করে যায়, তখন তাকে বলা হবে পলিস্পার্মি। যেটা হওয়া মানে মারাত্মক ব্যাপার। কারণ একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস না হলেও অ্যাটলিস্ট ক্রোমোজোমের কন্টেন্ট আছে। মেল আর একটা ডোনেট করবে, দিয়ে হবে 2n, তাহলে তো হয়ে গেল আমাদের প্লয়েডি লেভেল, জনুক্রম তো কমপ্লিট। কিন্তু যদি একাধিক স্পার্ম ঢোকে, যার মানে হলো একাধিক নিউক্লিয়াস ঢোকা, তাহলে তো 3n 4n এসে হয়ে যাবে। তাহলে সে কি মানুষের বাচ্চা হবে? আর মানুষের প্লয়েডি লেভেল তো 2n, মানুষ তো 2n হাইয়েস্ট প্লয়েডি লেভেল, সেখানে 3n 4n হয়ে যাওয়া অবশ্যই একটা নর্মাল বাচ্চা বা বাচ্চা যোগ্যতাই অর্জন করবে না। সুতরাং এখানে সবচেয়ে বড় বিষয় হলো পলিস্পার্মি প্রিভেনশন।
মানে যাতে একাধিক স্পার্ম গিয়ে একটা সেকেন্ডারি উসাইডকে বা উসাইডকে ফিউজ করতে না পারে, তার নাম হলো পলিস্পার্মি প্রিভেনশন। এবার এটাকে আমরা দুভাবে বোঝাবো। একটা হলো ফাস্ট পলিস্পার্মি প্রিভেনশন, আর একটা হলো স্লো পলিস্পার্মি প্রিভেনশন। ঠিক আছে, মানে দ্রুততার সঙ্গে একটা হবে, আটকাবার জন্য ব্যবস্থা হবে, আর একটা স্লো প্রসেসে হবে। যে দ্রুততার সঙ্গে হবে সে কিন্তু বেশিক্ষণ স্টে করবে না, আর যে স্লো হবে সে কিন্তু লং টার্ম স্টে করবে। ঠিক আছে, ছোট্ট গল্প বলি। ধরো তোমার বাড়িতে চোর এসছে অতর্কিতে, চোর তো অতর্কিতেই আসবে, বলে আসবে না নিশ্চয়ই, তাহলে মেসেজ পাঠিয়ে আসবে না আমি আসছি। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ সবাই তো আর ওই রকম নয়, সিনেমা নয়। তাহলে চোর এসছে, ধরো এই দুটো চোর এসছে, ভালো করে তেল মেখে এসছে চোর, খালি গায়ে তেল মেখে চোর এসছে। হ্যাঁ, এখনকার চোররা এরকম তেল মেখে আসবে না, এখন তো আধুনিক চোর। হ্যাঁ, একটা পিস্তল পিস্তল নিয়ে চলে আসবে। হ্যাঁ, যাই হোক, ধরো এসব নিয়ে আসে নাই, লাঠি ডাঙ্গা বা ছোড়া এসব নিয়ে এসছে, আর তেল মেখে দুটো চোর এসছে। এবার তোমরা বাড়িতে ধরো 5 জন মেম্বার আছো, ঠিক আছে, সাপোজ 5 জন মেম্বার আছো। এবার যখনই চলে আসে, গল্পটা শুনতে পাবে, গল্পটাই ভাইটাল, গল্পটা বুঝলেই তাহলে বোঝা যাবে। তাহলে যখন চোরটা এসছে আর তোমরা সন্ধান পেয়েছো, মোটামুটি বুঝতে পেরেছো চোর এসছে, তখন তোমাদের প্রথম কাজ কি চেঁচানো? না, প্রথম কাজ হলো যা হোক করে, আমরা 5 জন ওরা 2 জন, দলে ভারী আছি আমরা, তাহলে কোন রকমে জাপটে ফাপটে ধরে নিতে হবে আগে। হ্যাঁ, যেন পালাতে না পারে। ঠিক আছে, দিয়ে চেঁচানো, চোর 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 করে চেঁচানো। তাহলে কি হবে, আশেপাশের বাড়ির লোকেরা তখন ছুটে আসবে, এবং হয়তো একটা পুলিশে ফোন করে দিয়ে চলে আসতে পারে। বুদ্ধিমান লোক হলে একটা পুলিশেও ফোন করে দেবে, যারা পাশে আসছে আর কি তারা। তাহলে প্রথম কাজটা কিন্তু তোমাকে, তুমি যদি চোর চোর করে বলো চোর তো কেটে পড়বে, তাহলে প্রথম অ্যাকশন কিন্তু তোমাকেই নিতে হবে। কিন্তু বেশিক্ষণ, তুমি জানো বেশিক্ষণ পারবো না কিন্তু এরকম, মানে টিপে ধরে রাখতে বেশিক্ষণের ক্ষমতা নয়। আমরা হয়তো 2-5 মিনিট মানে বড় জোর আমরা স্টে করতে পারি, তারপরে কিন্তু ওরা গোজালি গোজালি বার করে ফেলবে। ঠিক আছে, কিন্তু তারপরে যখন, তারপরে জানে যে তারপরে যে টিমটা আসছে সেটা কিন্তু বিশাল টিম আসছে, তাই মেয়েরে অস্থির করে দেবে। ঠিক আছে, সুতরাং ওই ওরা আসা পর্যন্ত না আমাকে চালিয়ে দিতে হবে ব্যাপারটাকে। এখানে পলিসি প্রিভেনশন ঠিক সেরকম ব্যাপার। কিরকম ভাবে হয়, একটা এখানে চার্জের একটা এখানে একটা চার্জের ডিফারেন্স তৈরি করে ফার্স্ট পলিসি প্রিভেনশন হয়। আর স্লো পলিসি প্রিভেনশন যেটা, সেটাতেই আমরা লিখবো কর্টিক্যাল রিঅ্যাকশন। সেই জন্য আমরা কর্টিক্যাল রিঅ্যাকশন লিখে ইচ্ছা করে কেটে দিয়েছি। ঠিক আছে, এইখানটায় লিখবো আমরা কর্টিক্যাল রিঅ্যাকশন। তার আগে আমাদের আর একটা বিষয় বুঝতে হবে, তারপরে ওখানে আসবো, ওটাকে বাদ রেখে যাচ্ছি। সেটা হলো অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। তোমরা একটা কাজ করবে, পরীক্ষা যদি গোটা নিষেধ প্রক্রিয়া আসে, তাহলে এইটা ডি এর জায়গায়, ডিটা এর জায়গায় দেবে। অ্যাক্রোজোমাল রিঅ্যাকশনটা আগে বুঝিয়ে দেওয়াই ভালো। ঠিক আছে, দেখো অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন কি। সেটা হলো এই সব এসছে লড়াই করতে করতে, এরা সব হিরো আর কি, মানে লড়াই জিতেছে। হ্যাঁ, দিয়ে এখানে এসে আবার নতুন যুদ্ধ শুরু হয়েছে, কারণ গন্তব্য অনেক দূরে, এই সব লেয়ারকে ভেদ করে যেতে হবে, তাই তো? সেই জন্য এটা কি করছে, এখানে এখানে প্রথমেই এসে স্পার্মের গঠনটাকে আগে ভালো করে বুঝে নেবে। অলরেডি বুঝেই আছো, এরকম ছিল না মাথাটা, ধরো এরকম ছিল, আচ্ছা। তো এই জায়গাটাকে কিন্তু আলাদা একটা জায়গার মধ্যে আমরা সবসময় ভেবে নেব। কেন? কারণ এটা একটা লাইসোজোম। আর লাইসোজোমকে যদি আলাদা প্যাকেটে না রাখা হয়, তার মধ্যে তো সব বিষ আছে, তো তো এমনি এমনি আত্মহত্যা করে নেবে, সুইসাইডাল ব্যাগ। তাহলে এখানে হাইড্রোলাইটিক এনজাইম গুলো আছে, লাইক হায়ালিউরোনিডেজ, স্পাম লাইসিন, জোনা লাইসিন, এই ধরনের সব ডেঞ্জারাস ডেঞ্জারাস এনজাইম আছে। তো তারা যদি এখানে ডাইরেক্টলি ওপেন করে দেয়, তাহলে কিন্তু বিষয়টা স্পার্মের জন্যই মুশকিলের ব্যাপার হয়ে যাবে। সেই জন্য ওরা কি করবে, ওরা গিয়ে না এটার সঙ্গে, দেখো এটা যদি কর্টিক্যাল, সরি এটা যদি করোনা রেডিয়েটার সেল হয় না, এখানে জাস্ট মেমব্রেনটাকে ফিউজ করে দেবে, বুঝে নেবে, মেমব্রেনটাকে ফিউজ করে দেবে। তাহলে কি হবে, এখানকার যে সমস্ত এনজাইম রয়েছে তারা এর মধ্যে ঢুকে গেল, তারা ড্যামেজ করে দেবে। কিন্তু এ কিন্তু একদম মানে কি বলবো, কোন রকম এফেক্টেড না,
এতে কোনো রকম এফেক্টেড না। বোঝা গেল? শুধু এই লাইসোজোমের মেমব্রেনটাকে করোনারি রেডিয়েটার সেলের সঙ্গে ফিউজ করা, তারা আরম্ভ করবে। এবার কোটি কোটি স্পার্ম আছে, তারা সবাই মিলে করবে সব। যে কি করবে, আস্তে আস্তে একটা চ্যানেল ক্রিয়েট করবে, একটা নয় গাদা গাদা চ্যানেল ক্রিয়েট, যে পারছে যেরকম করে আর কি ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ, সবাই ঢোকার চেষ্টা করছে। আস্তে আস্তে করোনা রেডিয়েটার সেল ড্যামেজ হচ্ছে, দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। এইবার এরকম যেতে যেতে কেউ একজন জোনা পেলুসিডা লেয়ার পর্যন্ত গিয়ে টাচ করবে। আর এখানে মজার ঘটনাটি ঘটে, সেটা হলো যে যখন জোনা পেলুসিডা লেয়ার একজন টাচ করবে না, তখনই কিছু কিন্তু চেঞ্জ হতে শুরু করবে। কারণ জোনা পেলুসিডা লেয়ারকে পার করা মানে ভেতরে প্রায় প্রবেশ করেই যাওয়া। তাহলে একাধিক জন যদি জোনা পেলুসিডা লেয়ারকে পাস করে ভেতরে ঢুকে যায় না, তাহলে মুশকিল হয়ে যাবে। যেটা আমরা পলিসপার্মি প্রিভেনশনের কথা বলছি, তবে জোনা পেলুসিডা লেয়ার পলিসপার্মি প্রিভেনশনে হেল্প করে না। এই রিয়াকশনটা আমরা 5 মিনিট 10 মিনিট ধরে বোঝালেও রিয়াকশনটা খুব ফাস্ট হয়। সেই জন্য আমার বোঝানোটা তোমাকে ফাস্ট ফরওয়ার্ড করতেই হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এটাকে যখন টাচ করলো না, তখন লেজের উদ্দেশ্য কি ছিল, ফ্ল্যাজেলাটার উদ্দেশ্য কি ছিল, এতক্ষণ পর্যন্ত এখান থেকে এখানে নিয়ে আসা, ও তো এনেই দিয়েছে, তাহলে কাজ শেষ, বিদায়। মিডিল পিসটার কাজ কি ছিল, এনার্জি সাপ্লাই করা আর তার ফ্ল্যাজেলাকে মুভমেন্ট করানোর জন্য, তো ওরও তো কাজ শেষ, বিদায়। তাহলে একে একে বিদায় দিচ্ছে না, স্যাটেলাইট যাওয়ার সময় যেমন একে একে সব বিদায় দিয়ে দেয়, সেরকম সব একে একে ছেড়ে দিচ্ছে, কারণ সবাই মিলে যাবে না। এরপর এই যে মোটামুটি অর্ধেক একটা স্পার্ম মোটামুটি হলো আর কি, এ গিয়ে যখন এটাকে নষ্ট করে যখন ভাইটালাইন মেমব্রেনে টাচ করবে, তখন কিছু ঘটনা ঘটবে। আর যেটা কি আমরা এখানে পলিস্পার্মি প্রিভেনশন বলছি। নর্মালি কি থাকে একবার দেখে নাও। নর্মালি কি থাকে, ভাইটালাইন মেমব্রেনের বাইরের দিকে যে চার্জ থাকে, ভাইটালাইন মেমব্রেনের বাইরের দিকে যে চার্জ থাকে তারা নেগেটিভলি চার্জড। আর ভিতর দিকে যে বাইরের দিকে যে চার্জ থাকে সেটা পজিটিভলি চার্জড। আর ভিতর দিকে যে চার্জ থাকে তা নেগেটিভলি চার্জড। তার মানে এদিকে মানে ভাইটালাইন মেমব্রেনের ভিতর দিকে নেগেটিভলি চার্জড আর বাইরের দিকটা পজিটিভলি চার্জড, এরকম থাকে। স্পার্মের বাইরে অ্যাক্রোজোমাল রিজিয়নের যে চার্জ তা হলো নেগেটিভলি চার্জড। তাহলে বুঝতেই পারছিস স্পার্ম গুলোকেও কিন্তু টানছে, ডাকছে একবারে। এইবার যখনই এখানে একটা স্পার্ম গিয়ে ভাইটালাইন মেমব্রেনকে টাচ করলো, তখনই হঠাৎ করে ভাইটালাইন মেমব্রেনের পারমিয়াবিলিটি বা ভেদ্যতা বৃদ্ধি পেল। আমরা আগেই বলে রেখেছিলাম যে এখানে হিউজ পরিমাণে সোডিয়াম এবং ক্যালসিয়াম আয়ন আছে। তার মানে পেরি ভাইটালাইন স্পেস থেকে সোডিয়াম এবং ক্যালসিয়াম দ্রুততার সঙ্গে ভিতরে প্রবেশ করতে শুরু করবে। আমরা আগেই বলে রেখেছি শুধু তাই হবে না, সঙ্গে সঙ্গে কর্টিক্যাল গ্র্যানিউলস গুলো বাইরে বেরিয়ে যাবে অ্যান্টিপোডে। যখনই সোডিয়াম এবং ক্যালসিয়াম ভিতরে প্রবেশ করবে, তখনই চার্জের ডিফারেন্স হয়ে যাবে, চার্জটা উল্টে যাবে। এতক্ষণ পর্যন্ত ভিতরে ছিল নেগেটিভলি চার্জ, ক্যালসিয়াম এবং সোডিয়াম হওয়ার বেশি থাকার জন্য ভিতরটা অটোমেটিক পজিটিভলি চার্জ আসবে। আর যেহেতু বাইরের থেকে পজিটিভলি চার্জ ভেতরে বেশি, তাই বাইরেটা নেগেটিভলি হয়ে যাবে। তাই তো হিসাব বলে নাকি? মানে চার্জের ডিফারেন্সটা, মানে চার্জ যেটা ছিল সেটা পুরো উল্টে গেল। এতক্ষণ পর্যন্ত যে চার্জের ডিফারেন্স স্পার্ম গুলোকে টেনে আনছিল, এখন সেই চার্জের ডিফারেন্সই স্পার্ম যাচ্ছে আর কাছাকাছি যাচ্ছে আর পিছনে চলে আসছে, বিকর্ষণ করছে যাকে বলে। সেম চার্জ হয়ে গেছে, যাচ্ছে, ছুটে বেলে আসছে সব। কিন্তু এটা ওই 4-5 জনের চোর ধরা হয়েছে, বেশিক্ষণ হবে না সব, কারণ চারিদিকে স্পার্ম ঝামেলা করছে এইসব নিয়ে, বেশিক্ষণ এটাকে মেনটেন করতে পারবে না। এই যে চার্জের ডিফারেন্স দিয়ে যে ঘটনাটি ঘটলো, এটাকে আমরা বলি ফাস্ট পলিস্পার্মি প্রিভেনশন থ্রু, আর লিখছি না, থ্রু চেঞ্জেস অফ কর্টিক্যাল ভাইটালাইন মেমব্রেন চার্জেস। ঠিক আছে? এরপর যেটা পার্মানেন্টলি হচ্ছে সেটা এখানে কিন্তু ঘটছে, সেটা হলো কর্টিক্যাল গ্র্যানিউলস গুলোর বাইরে বেরিয়ে আসা, যেটাকে আমরা এখানে লিখেছি কর্টিক্যাল রিয়াকশন, যেটা 3 নম্বরে কোশ্চেন আসবে।
কি হবে, সেটা হলো কর্টিক্যাল গ্র্যানিউলস গুলো এখানে এত বেশি পরিমাণে আসবে না। এই দেখো লেয়ারটার থিকনেস আমরা বাড়িয়ে দিচ্ছি, মানে গোটা পেরিভাইটালাইন স্পেস কে আমরা এখন কর্টিক্যাল গ্র্যানিউলস দিয়ে ভরে দিচ্ছি। ফলে কি হবে, এবার একটা দুর্ভেদ্য জায়গা তৈরি হচ্ছে, যেখানে স্পাম চেষ্টা করলেও আর ঢুকতে পারবে না। গোটাটা করলাম না, কারা করলো এটা? কর্টিক্যাল গ্র্যানিউলস, যা ভিতরে ছিল উপপ্লাজমে, আগেই বলে গেছি সব। তাহলে এরা বাইরে বেরিয়ে এলো, বাইরের দিকে একটা মোটা লেয়ার তৈরি করে ফেললো। ফলে এতক্ষণ ধরে যে স্পাম গুলো ট্রাই করছিল ভেতরে ঢোকা, তাদের ট্রাই করাটাই হবে, আর হবে না। চার্জের ডিফারেন্স এখানে কোনো কাজ করছে না, ওসব মিটে গেছে। এখানে স্লো পলিসপার্মিক প্রিভেনশন বা কর্টিক্যাল রিঅ্যাকশন ঘটে গেছে। ফলে কর্টিক্যাল গ্র্যানিউলস গুলো সব বাইরের দিকে এসে একটা মোটা লেয়ার তৈরি করেছে। কিন্তু শত্রু এখন, বাকি স্পাম গুলো শত্রুকে ছোট ভাবতে নাই, এটাও ভাবে না। কি করবে, যারা এখনো বাইরে লড়াই করছে না, ওরা জানে এদেরকে মিটিয়ে দিতে হবে। সেই জন্য জোনা পেলুসিডার লেয়ার থেকে, জোনা পেলুসিডা এখনো বাইরে আছে, জোনা পেলুসিডার লেয়ার থেকে এরা কিছু এনজাইম সিক্রেশন করবে, লাইক স্পাম লাইসিন। ওই এনজাইম গুলো বাকি যত স্পাম আছে সবাইকে ড্যামেজ করবে। বাকি যত স্পাম এখনো লড়াই করার চেষ্টা করছে তাদেরকে পুরো ড্যামেজ করে দেবে, সব নষ্ট করে দেবে, ডাইলিউট করে দেবে এবং অ্যাবজর্ব করে নেবে। ব্যাস, বাকি লড়াই শেষ। যতজন লড়াই করছিল সেই লড়াই কিন্তু শেষ করে দিয়েছে। এই গোটা ঘটনাটিকে বলা হয় পলিস্পার্মি প্রিভেনশন। বুঝতে পারলে বলো, না পারলে বলো, আবার বলতে হবে কিছু, বোঝা যাচ্ছে? ঠিক আছে, এখনো শেষ হয়নি তো? কই ফার্টিলাইজেশন কই হলো? কারণ হয়েছে ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন হোক। তাহলে এই যে এখানে এসে অপেক্ষা করছিল, এখন দেখো উপপ্লাজমের মধ্যে ঢুকে গেল একটি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটাকে আমরা বলবো প্রো নিউক্লিয়াস। যখন 11 নিউক্লিয়াস পড়ানো হয়েছিল না, তখন দেখবে অ্যাম্ফি নিউক্লিয়াস, পেরি নিউক্লিয়াস, প্রো নিউক্লিয়াস, এটা হেটারো নিউক্লিয়াস, হোমো নিউক্লিয়াস, এটা ওটা সেটা গাদা নিউক্লিয়াসের টার্ম ছিল। সেখানে একটা প্রো নিউক্লিয়াস টার্ম ছিল। আর আমরা তখন বলেছিলাম এই প্রো নিউক্লিয়াস বিষয়টি না খুব ভালো করে 11 বোঝানো যাবে না, এর জন্য 12 আসবে, 12 লাগবে, মানে 12 বোঝা যাবে। এখন বুঝতে পারবে। দেখো যখন এখানে স্পার্ম টাচ করেছে সেই মুহূর্তে এ সিগন্যাল পেয়ে গেছে, না আর মেটাফেজে আটকে লাভ নাই, এবার বাকি দুটোকেও কমপ্লিট করতে হবে, কারণ যার জন্য অপেক্ষা করছিলাম তা চলে এসছে। সেই জন্য এরা মেটাফেজ 2, দেন অ্যানাফেজ 2, দেন টেলোফেজ 2 কমপ্লিট করবে। এবং এখানে যেটা ছিল সেটাকে এখন আমরা এন লিখে দেবো, আর একটা এন কে আমরা সেকেন্ড পোলার বডি করে ওর গায়ে লাগিয়ে দেবো, যেমন এখানে হয়েছিল। দেখো 2n, এন দিয়ে এখানে, সরি, একটা এন ছিল যেটাকে আমরা ফার্স্ট পোলার বডি বলেছিলাম, আর একটা বড় এন ছিল। দিয়ে এখানে যখন আমরা করেছিলাম একটা ছোট আবার এন আর একটা বড়, এটা ছিল সেকেন্ডারি উসাইট না, এটা ছিল সেকেন্ডারি উসাইট, এটা কিন্তু উসাইট, ম্যাচিউর উসাইট। আর তখন আমরা এখানে স্পামকে লাগিয়ে রেখেছিলাম, এটা বোঝানোর জন্য যে স্পাম এলেই কিন্তু ও আলটিমেটলি কনভার্ট করে। এবার যদি ঠিক করে সাইন্টিফিক্যালি দেখাতে হয় না আমাকে, না তাহলে এখানে আমাকে সেকেন্ড পোলার দিকে আমাকে দেখিয়ে দেওয়া উচিত, এখানে হিসাব মতো ওখানেই থাকে। কিন্তু মিওসিস, যখন মিওসিস লিখবো না, মানে যখন আমরা উজেনেসিস লিখবো, তখন ওসব পাকামি করতে যাবো না, তখন ওই পাশেই সরিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু এখানে নিচেকে দেখানোর সময় তোমাকে এটাই দেখাতে হবে, এক্স্যাক্টলি এটাই হয়। তাহলে এটা রইলো সেকেন্ড পোলার বডি, ঠিক আছে। আর এটা হলো অ্যাকচুয়ালি ফিমেল নিউক্লিয়াস। এবার আমি লিখতে পারি। আর যেহেতু দেখো নিউক্লিয়াসটা ঠিক ওইভাবে হলো না কিন্তু, আর সেই জন্যই একে প্রো মানে আদি নিউক্লিয়াস বলা হয়। কারণ সেই অর্থে এখানে বলতে পারো তুমি এক্স্যাক্টলি নিউক্লিয়াস নাই, আবারও সেই ক্রোমোজোমাল ব্যাপারই আছে। এখানকার নিউক্লিয়াসটা বরং খুলে ক্রোমোজোম হয়, দিয়ে এখানে এখানে এন কন্টেন্টের যে 23টা ক্রোমোজোম, আর এখানে এন কন্টেন্টের যে 23টা ক্রোমোজোম, তারা এখানে একটি, এরা নিজেরা পরস্পর কাছে এসে ফিউজ করে যায়, দিয়ে তৈরি হয়ে যায় একটি 2n নিউক্লিয়াস। তার মানে এখানকার নিউক্লিয়াসের যে জোড়াটা, সেখানে অ্যাকচুয়ালি ফিউজ করার মতো বিষয় না। 23টা ক্রোমোজোম, 23টা ক্রোমোজোম এরা মানে এক জায়গায় এলো। এবার 46টা হলো
এবার ক্রোমোজোম খুলে ক্রোমাটিন হয়ে গেল, বার দিকে নিউক্লিয়ার মেমব্রেন চলে এলো, এবার টুয়েন ক্রোমোজোম হয়ে গেল, মানে টুয়েন নিউক্লিয়াস হয়ে গেল। তার মানে আলটিমেট এই গোটা জিনিসটা একটা ম্যাচিওর ওভা থেকে পরিণত হয়ে গেল জাইগোটে। এটা এখন এখানে ফিউজ করিয়ে জাইগোট হয়ে গেল, আর যেখানে ক্রোমোজোম নাম্বার মানে নিউক্লিয়াসের যে প্লয়েডি লেভেল সেটা 12। বলো বুঝতে পারলে কিনা? এই মোটামুটি ফার্টিলাইজেশন। প্রোনিউক্লিয়াস দেখো, যখন একটু পিছিয়ে যাও মিওসিসে, দেখো যখন মিওসিস 1 এর পর মিওসিস 2 হয় না, ভালো করে খেয়াল রেখে দেখো, মিওসিস 1 এর পর একবার সাইটোকাইনেসিস হওয়া উচিত ছিল, ক্যারিওকাইনেসিস 1 হওয়ার পর সাইটোকাইনেসিস 1 হয়, তারপরে আবার ক্যারিওকাইনেসিস 2 হয়, তারপরে সাইটোকাইনেসিস 2 হয়। কিন্তু আমরা পড়ানোর সময় বারবার বলে রাখি 11-এ যে অনেকে না সাইটোকাইনেসিস 1টা করে না, ডাইরেক্টলি ক্যারিওকাইনেসিস 1 থেকে ক্যারিওকাইনেসিস 2 এ জড়ে যায়, মাঝের জায়গাটাকে ইন্টারকাইনেসিস বলা হয়। কারণ দেখছে যে এখানে একটা সেল থেকে দুটো সেল করছি, যে দুটো সেল একটু পরেই আবার আরো দুটো সেলে কনভার্ট হবে, তাহলে আমি গোটা লাইনটা কেন টানবো? না টেনে ধরো এরকম করে বলছি, গোটা লাইনটা এখনই টানতে চাইছে না, হ্যাঁ এরকম করে বলতে চাইছি, ধরো এরকম করে, ঠিক আছে? তাহলে এখানে দেখছে যে এন এদিকে নিয়ে যাচ্ছে, এন এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে ইচ্ছা করলে আমি এই গোটা জায়গাটা টেনে নিতে পারি। কিন্তু দেখছি একটু পরেই এই এনটা আবার দুটো এন হবে, দিয়ে আবার এই দিক থেকে একটা আর এই দিক থেকে একটা টান মারবে। সেই জন্য এই সাইটোকাইনেসিসের ব্যাপারটা প্রথমে হয় না, দিয়ে কি করে একবারে ক্যারিওকাইনেসিস 1টা করে দেয়, তারপরে 2টাও করে দেয়, দিয়ে এই দিক থেকেও জড়ো করছে, ওই দিক থেকেও জড়ো করছে, এদিক থেকেও জড়ো করছে, এদিক থেকেও জড়ো করছে, এক জায়গায় এসে জড়ো করে দেয়, দিয়ে একবারে কমপ্লিট করে দেয়। ঠিক আছে, এবার তোমাকে বুঝতে হবে এখানে এখানে সেকেন্ড পোলার বডির জায়গাটা ওইভাবেই করা হয়েছে। প্রথম তো একজন আলাদা হয়ে গেছে, তাকে তো মিটিয়ে দাও, সেকেন্ডটার বেলা কিন্তু এরকমই করছো। তার মানে এই যে নিউক্লিয়াসটা টোটাল নিউক্লিয়াসে কনভার্ট না করে ক্রোমোজোমাল স্টেজই রেখে দিল। বাইরে থেকে যে নিউক্লিয়াসটা এলো, তাহলে একে প্রো নিউক্লিয়াস বলছি, যেহেতু ট্রু নিউক্লিয়াস বলছি না সেই জন্য প্রো নিউক্লিয়াস বলছি, কারণ এ অ্যাকচুয়ালি ক্রোমোজোমাল স্টেজেই থাকছে। বাইরে থেকে যে মেল নিউক্লিয়াসটা এলো তাকে ক্রোমোজোমে কনভার্ট করে নিল, ব্যাস। এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম পরস্পর হোমোলোগাস করে সাথ দিয়ে দিল। যখনই এক জায়গায় হয়ে গেল তখন দেখলো আর ক্রোমোজোম রেখে লাভ নাই, আমরা ক্রোমাটিন ফাইবারে খুলে যাই, যেমনি ক্রোমাটিন ফাইবারে খুললো সঙ্গে সঙ্গে জানি আমরা নিউক্লিয়াসের হাত থেকে বাঁচার জন্য এর একটা নিউক্লিয়ার মেমব্রেনের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হলো, নিউক্লিয়ার লাস তৈরি হয়ে গেল, তার মানে এটি একটি নিউক্লিয়াস হয়ে গেল। যার মানে আলটিমেট দাঁড়ালো এই গোটাটা এখন ফার্টিলাইজড এগ, মানে জাইগোট। এইভাবে নিষেক সম্পন্ন করে জাইগোটে কনভার্ট হলো। আর এই গোটা ঘটনাটি হলো এখনো পর্যন্ত আমপুলাতে। এরপর যেটা হবে সেটা হলো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। বলো, কোশ্চেন থাকলে বলো। আবারও পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে যখন জাইগোট গড়াতে শুরু করবে তখন আবার আলোচনা হবে, এখনই এটা আলোচনার কিছু নাই। তার জন্য তো স্পাম ফিউজ করবে, তাই তো? না 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 না, ভুল হচ্ছে। স্পাম ফিউজ করে গেল একটাই, জাইগোট তৈরি হলো, এরপর জাইগোট মাইটোসিস ডিভিশনে চলে যাবে, দিয়ে মাস অফ সেল তৈরি করবে। তাহলে মাস অফ সেল তৈরি করার মানে হলো এই টোটালটা ধরো সেলের দলা, এই দলা থেকে দুটো হলে দুটো দলা থেকে দুটো বেবি। জাইগোট কখনো ভেঙে যায় না, জাইগোট ভাঙলে অসুবিধা আছে, কারণ দেখো জাইগোটকে যদি ভাঙতে হয়, মানে একটা তুমি মানে সাইন্টিফিক্যালি ভাবো, জাইগোটকে যদি ভাঙতে হয় তাহলে প্লয়েডি লেভেল কি হবে, তাই না? তাহলে তো সেই অ্যামাইটোসিস পদ্ধতিতে তো জাইগোটকে ভাঙলে হবে না। জাইগোট যখন মরুলাতে যাবে মানে মাস অফ সেল হবে, 16টা কোষ হয়, এই 16টা কোষের দলা ভাঙলে হবে, তাদের দুটো ভাঙুক, তিনটে ভাঙুক, ডাবল ট্রিপল হতে পারে, টুইংস এর জায়গায় 3টেও বেবি হতে পারে, 14টা পর্যন্ত রেকর্ড আছে। তাহলে সেখানে কিন্তু ভাঙার সম্ভাবনা যেটা সেটা জাইগোটে নয়, জাইগোটের পরবর্তী স্টেজ মরুলাতে, যেটা আমরা নেক্সট দিনকে করাবো। অ্যাকচুয়ালি কি এখনো যে পোর্শনটা বাকি আছে আমরা ইচ্ছা করি দুটো দিনে ভাগ করেছি, কারণ অনেকটাই আছে, হ্যাঁ মানে সেই অর্থে ভালো করে বুঝতে গেলে একটু সময় লাগবে।
আমরা এটা যদি দুদিনে জায়গায় একদিনে শেষ করতে চাইতাম, তাহলে আজকে এখনো অন্ততপক্ষে প্রায় পৌনে 1 ঘন্টা রানতে হবে। তারপর নেক্সট দিনকেও আমাদের কিন্তু অতটা সময় ধরে রানতে হবে, তারপর আমাদের শেষ করতে পারবো। কারণ এখনো অনেকগুলো ইভেন্ট বাকি আছে, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট বাকি আছে। তারপরে সেখান থেকে একটা এমব্রায়োর গঠন কেমন হয় সেটা দেখাতে হবে। তারপরে প্লাসেন্টা আছে, ঠিক আছে, তার ফাংশন আছে, তার স্ট্রাকচার আছে, মেমোরি গ্ল্যান্ডের স্ট্রাকচার আছে, ল্যাকটেশন আছে, ল্যাকটেশনে ইনভলভ হরমোন আছে। এই এত কিছু এখনো বাকি আছে, যে একটা দিনে সম্ভব নয়। সেই জন্য 2টো দিনে ক্লাসটা শেষ হবে। হ্যাঁ, আমরা এমনিতেই যথেষ্ট ঠিকঠাক সময় আছি, আপনি অত তাড়াতাড়ি করার কিছু নাই, ঠিক আছে।